হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি আর আমার মেয়ে রাইসা বসে আছি। তখন আমার মেয়ে রাইসা বলে উঠল, আচ্ছা, আমার বাবাই আদর দিলে কি হয়? মজা হয় বাবাই। আমি বসে বসে ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজ করছিলাম। হঠাৎ রাইসার মুখে এমন কথা শুনে অবাক হয়ে উঠলাম আমি। রাইসা কথাটা বলে ছবি আঁকায় মন দিল। রাইসার কথাটা আমার মনে ঘুরপাক খাচ্ছে। ছোট্ট একটা মেয়ে, বয়স 7 বছর হবে। কিন্তু হঠাৎ এমন কথা কেন বলল রাইসা? এদিকে কথাকে দেখলাম শাওয়ার নিয়ে বের হচ্ছে। বুঝলাম না, এখন কথা প্রায় সন্ধ্যার পর কথা গোসল করে। আমি সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে থাকি। সারাদিন আমার স্ত্রী কথা আর রাইসা বাসায় থাকে। তাহলে কি কথা? না না, আমি এসব কি ভাবছি? মাথাটা কেমন যেন ঘুরছে এসব ভেবে। মনে মনে ভাবলাম রাইসাকে একবার জিজ্ঞেস করে দেখি কেন বলল এমন কথা। তারপরে মনে হলো না, রাইসাকে বলা ঠিক হবে না। রাত্রে শুয়ে শুয়ে আমি ভাবছি, রাইসা হঠাৎ এমন কথা কেন বলল। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আর কথা স্বামী স্ত্রীর, আর আমরা কখনো রাইসার সামনে এমন কিছুই করিনি। এসব আমি ভাবছিলাম, হঠাৎ কথা রাইসাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি ঘুরে কথার পাশে চলে পাশ ফিরলাম। কথাকে ধরলাম আমি। কথা আমাকে বলল, আমার মনটা ভালো না। আজকে না, অন্যদিন। আমি কিছু না বলে অন্য পাশে তাকিয়ে শুয়ে পড়লাম। আমি মনে মনে ভাবতে থাকলাম, কথা কোনোদিন আগে এমন ছিল না। আমার সাথে না নিলে তো কথা ঘুমাতেই পারত না। পাগলিটা বিদ্যুৎ চমকালেও ভয় পেত। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আমি। পরের দিন সকালে অফিসে যাওয়ার পরে সারাক্ষণ শুধু রাইসার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। অফিসের কোনো কাজে মন বসাতে পারছি না আমি। নাজমুল সাহেব বলল, রাজ ভাইয়া, মন খারাপ নাকি আপনার? আজ অফিসে আসছেন থেকে দেখছি আপনি মন খারাপ করে আছেন। আমার মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমি বললাম, না নাজমুল সাহেব, কোনো সমস্যা নেই, এমনি ভালো না। দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চ করে অফিসে বসে বসে পেপার পড়ছি। হঠাৎ পেপারে একটা হেডলাইন দেখে চোখটা আঁকতে যায়। 2 বছরের বেবি রেখে পুরনো ভালোবাসার মানুষটির সাথে খারাপ কাজ করতে গিয়ে হোটেলে ধরা পড়লেন এক মহিলা। আমি অনেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাজমুল সাহেবকে বললাম, দেশটা একদম শেষ হয়ে যাচ্ছে। মানুষের মাঝে ইসলামের আলো না থাকায় কত রকম খারাপ কাজে পা বাড়াচ্ছে মানুষ। 2 বছরের একটা বেবি রেখে এমন কাজ করতে বিবেকেও বাধে না মানুষের। তখন নাজমুল সাহেব বললেন, কি করবেন ভাই? মানুষ আল্লাহকে ভুলে গেলে কত রকমের কাজই না করতে পারে। আজকে কথার বার্থডে পেপারটা রেখে অফিস থেকে 2 ঘন্টা আগেই বের হয়ে পড়লাম আমি। বার্থডে কেক, আইসক্রিম এবং নীল একটা শাড়ির সাথে কথার পছন্দের বকুলের মালা নিয়ে বাসার দিকে রওনা দিলাম আমি। বাসায় আসতেই দেখলাম কথা কিচেনে রাইসা উজ্জ্বলের সাথে বসে ফোনে গেমস খেলছে। উজ্জ্বল কথার কাজিন। উজ্জ্বল আমাকে দেখেই বলল, দুলাভাই কেমন আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। তা তোমার পড়ালেখা কেমন চলছে? জি দুলাভাই, ভালো। কিছুক্ষণ উজ্জ্বলের সাথে কথা বললাম। উজ্জ্বল প্রায়ই আমাদের বাসায় আসে। ছেলেটা ভালোই। যাই হোক, সন্ধ্যায় কেক কাটার সময় আমাদের পাশের ফ্ল্যাটে নাইম চাচা এবং তাদের পরিবারের সবাইকে আসতে বললাম। নাইম চাচা একটা ব্যাংকে চাকরি করে। নাইম চাচা অনেক ভালো মানুষ। রাইসা প্রায় দিনের বেশিরভাগ সময় তাদের ফ্ল্যাটেই থাকে। রাত 8টায় কথার বার্থডে কেক কাটার পর অনেক মজা করল সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। রাত্রিবেলা কথা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কথার সাথে নিজেকে আড়াল করে রেখেছি। এদিকে আমার মাথা থেকে রাইসার কথাটা এখনো যায়নি। আমি মনে মনে ভাবছি, কথা কি আমাকে ঠকাচ্ছে? আর কথা কেন আমাকে ঠকাবে? আমি তো কথাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। না, কথা আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না।
এদিকে প্রায় দেখি কথা রাত্রিবেলা গোসল করে। রাতেও আমাকে আগের মতো সময় দেয় না, মন খারাপ বলে এড়িয়ে যায় আমাকে। কথার ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে। আগে তো কথা এমন ছিল না। তাহলে কথা কি সত্যি, না আমাকে আসল রহস্য বের করতেই হবে? এখন রাইসাকেও কিছু বলা যাবে না। রাইসা যদি কথাকে সব বলে দেয়, তাই যা করতে হবে নিজেকেই। এদিকে রাইসাকেও দেখি মন খারাপ হয়ে থাকে। আগের মতো আর নেই, কথার কাছে কম যায় এখন। বিষয়গুলো আমাকে ভাবাচ্ছে অনেক। পরের দিন অফিসের একটা কাজে হসপিটাল রোডে যাওয়ার সময় আমি চমকে উঠলাম। দেখি কথা হসপিটালে ঢুকছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কথা হসপিটালে কেন আসছে। কথার সাথে সাথে আমি হসপিটালে ঢুকলাম। কথা একটা মহিলা ডাক্তারের রুমে ঢুকল। সেখানে থেকে কথা কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো। আমি তাড়াতাড়ি করে জানালার কাছ থেকে সরে আসলাম। কথা হসপিটাল থেকে বের হতেই সে ডাক্তারের রুমে থেকে একটা নার্স বের হলো। নার্সকে কথার কথা জিজ্ঞেস করতেই বলল, উনি তো পরিষ্কার নিয়েই কথা বলতে এসেছিল মনে হয়। নার্সের কথা শুনে মুহূর্তের মধ্যে আমার মনের ভিতর অনেক ব্যথা অনুভব করলাম। সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি হসপিটাল থেকে বের হয়ে আমি কথার পিছু নিলাম। কথা একটা শপিং মলের সামনে গিয়ে নামল। তারপরে কথা কাকে যেন ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে আসলো, শপিং মলের সামনে আসলো। কথা ছেলেটাকে নিয়ে শপিং মলে ঢুকল। কিছুক্ষণ পরে কথা ছেলেটাকে নিয়ে বের হলো। এই মুহূর্তে আমি কি করব কিছু ভাবতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল ৩টা বাজে। কথা ছেলেটার সাথে রিকশায় উঠল। আমিও তাদের সাথে সাথে একটা রিকশা নিয়ে ছুটে চললাম। কিছুক্ষণ পরে কথা আর ছেলেটা বড় একটা ৫ তারকা হোটেলে ঢুকল। আমি কথাকে ফোন দিলাম। দুবার ফোন রিং হতেই কথা ফোনটা ধরেই ওপাশ থেকে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে বললাম, তুমি কোথায়? কথা বলবো কোথায়, আবার কিচেনে রান্না করছি। কথা জানে আমি সন্ধ্যার আগে অফিস থেকে বাড়ি ফিরব না। আমি কি বলবো কিছু ভেবে পারছি না। এক মুহূর্তে মনে হলো আমার সবকিছু শেষ। আমি ভাবতেও পারছি না কথা আমাকে এভাবে ঠকাবে। আমার মনের ভিতরটা অনেক ব্যথা করছে। তাহলে রাইসা এসব খারাপ কাজগুলো দেখেছে, তাই ও সেই দিন আমাকে ওই কথাটা বলেছিল। রাইসা কিছু ভাবতে পারছি না। আমি চোখের পানি মুছে হোটেল থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার প্রায় ২ ঘন্টা পরে কথা বাসায় এসে আমাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। আমি কথাকে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? কথা বলল, বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন আমি রেগে গিয়ে বললাম, তাহলে আমাকে যে বললে কিচেনে? তখন কথা কাপা কাপা গলায় বলল, সরি, অর্পণাদের বাসায় গিয়েছিলাম। তুমি যদি রাগ করো তাই বলছি কিচেনে। আর আজ তুমি সকাল সকাল এসে পড়েছ কে জানে? আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি রেগে গিয়ে কথা কে বলতে শুরু করলাম, তাই তো সকাল সকাল না আসলে জানতে পারতাম না পরিষ্কার করতে তুমি হসপিটালে যাও, অন্য ছেলেকে নিয়ে হোটেলে যাও। ছিট, কথা তোমার খারাপ মনে হয় না মিথ্যা কথা বলতে আমাকে? আমি কথাকে রেগে গিয়ে বলতে শুরু করলাম, বলো তোমার কিসের অভাব? কেন করলে আমার বিশ্বাস নিয়ে খেলা? উত্তর দাও। কথা কোনো কথা বলছে না, চোখের পানি পড়ছে অনেক। আমি আবার বলতে থাকলাম, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমাকে দেখতে মন চাচ্ছে না আমার। তখন কথা বলতে শুরু করলো, বললেই চলে যাব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে তুমি ভুল বুঝতেছ। আমার মনে শুধু তুমিই আছো রাজ, আর এই মনটা তুমি ছাড়া অন্য কেউ পাবে না। আর যেন কেউ পাওয়ার আগে আমি যেন শেষ হয়ে যায়। এসব কথা শুনে আমি বললাম, তাহলে হসপিটালে পরিষ্কার করতে কেন গিয়েছিলে? নিজের খারাপ কাজগুলো ঢাকতে। তখন কথা বলল, রাজ প্লিজ চুপ করো, আমি আর নিতে পারছি না। আমি বললাম, সত্যি কথা বললে তো খারাপ মনে হবে। জানো কথা তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তার প্রতিদান স্বরূপ এভাবে তুমি আমাকে কষ্ট দিবে? তুমি বললেই হতো যে আমার সাথে তুমি হ্যাপি নও। রাজ, তুমি যা ভাবছ সব ভুল ভাবছ। হ্যাঁ, আমি ভুল ভাবছি। তাহলে বল, হসপিটালে কেন গিয়েছিলে? আবার হসপিটাল থেকে বের হয়ে অন্য একটা ছেলেকে নিয়ে শপিং করে হোটেলে কেন গেলে? না রাজ, সবকিছুই সত্যি, কিন্তু তুমি যা ভাবছ তা সত্যি নয়। আমি হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য। আমার একটা রোগ আছে,
সেই জন্য আমি স্বাভাবিকের চেয়ে বেশি দিন অসুস্থ হয়ে থাকি। ডাক্তার সানজিদাকে দেখিয়েছি। তিনি রিপোর্ট দেখে বলেছেন অনেক বড় রোগ হয়েছে, আর সেটা ভালো ডাক্তার দেখিয়ে ফেলে দিতে হবে। আমি আর কোনোদিন মা হতে পারব না। পৃথিবীতে সবাই চাই পরিবারের বাতি হিসেবে একটা ছেলে, কিন্তু আল্লাহ এখনো আমাদের কোনো ছেলে দেয়নি। জানো রাজ, আমি সন্ধ্যাবেলা গোসল করতাম এই রোগের জন্যই। রাতে আমার মন চাইতো তোমার সাথে মাথা রেখে নিজেকে দিতে, কিন্তু যখন আমার এই রোগ থেকে অনেক ব্যথা হতো তখন আমার অনেক কষ্ট হতো। আর তোমাকে এই বিষয়টা জানাইনি আমি। তুমি যদি কষ্ট পাও তাহলে আমি যে এখনকার কষ্ট মেনে নিতে পারছি, হয়তো তোমার তখনকার কষ্ট মেনে নিতে পারতাম না আমি। কিন্তু আজ আমাকে সব বলতেই হলো। ক্ষমা করে দাও আমাকে। আরেকটা কথা, হসপিটাল থেকে বের হয়ে তাড়াতাড়ি করেই রাফি ফোন দিয়ে বলে তার বিয়ে, আর আমাকে যেতে হবে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হয় রাফি। এতিমখানা থেকে পড়ালেখা করে চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক কর্মসূচিতে পরিচয়, সেখান থেকেই ভাই বোনের সম্পর্ক। তাই আর না করতে পারিনি। হোটেলে গিয়ে দেখি বউ হয়ে যে মেয়েটা বসে আছে সেটা ঋত্য, তোমার বোন। রাফি ঋত্যকে সামনে নিয়ে বলে, পরিচয় করে নাও, এটা আমার আপু, আমার একমায় অভিভাবক। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ঋত্য তোমার বোন, যে তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে ঋত্যই তোমাকে ছাড়া বিয়ে করছে না জানিয়ে। সবার সামনে ঋত্যের মার বসিয়ে দেই। ঋত্য আমাকে ধরে বলে, ভাবি আমাকে ক্ষমা করে দাও, ভাইয়াকে কিছু বলো না। তারপরে ঋত্য সব খুলে বলে আমাকে। মানে কি বলছো এইসব? হ্যাঁ ঠিকই বলছি, আজ আমাকে বলতে কোনো বাধা নেই, বলতেই হবে আমার। আমি বললাম, আমার বোন এমন না, আমি এইসব কিছু বিশ্বাস করি না। তখন কথা বলল, আমিও করিনি, কিন্তু এটাই সত্যি। কলেজের একটা ছেলেকে ভালোবাসত ঋত্য, নাম রাফি। ছেলেটাও ঋত্যকে অনেক ভালোবাসত। তাদের ভালোবাসার বন্ধনটা ছিল অনেক পবিয়ে। কিন্তু একদিন কলেজ অনুষ্ঠানে যোগ দেওয়ায় ঋত্যের মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আর এই সুযোগে কিছু পশু ঋত্যের অনেক বড় ক্ষতি করে দেয়। জানো রাজ, আমাদের সমাজে খারাপ কাজ যারা করে তাদের জায়গা হলেও হয় না যাদের ক্ষতি হয় তাদের জায়গা। এদিকে ঋত্য তার ক্ষতি হওয়ার কথা কাউকে জানায়নি, কিন্তু কয়েকদিন পরে ঋত্য স্থির করল রাফিকে সব বলে দিবে। তাই রাফিকে নিয়ে কলেজের পাশ দিয়েই যে নদী বয়ে গেছে সেখানে নিয়ে যায়। এটা ঋত্য আর রাফির প্রিয় জায়গা। ঋত্য মজা করা বাদ দিয়ে বলতে থাকে, রাফি আমাকে ভুলে যাও। কথাটা ঋত্যকে যতটা আঘাত করে তার চেয়ে আঘাত করে ঋত্যর পাশে বসে থাকা রাফির মনকে। রাফি চুপ হয়ে যায়। রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাই না কোনো খারাপ মেয়ের জন্য তোমার জীবনটা শেষ হয়ে যাক। জানো, আমি ভাইয়াকেও বলতে পারিনি। আমি চাই না আমার ভাইয়ার দিকে কেউ আঙ্গুল তুলে বলুক, ওই যে খারাপ মেয়ের ভাই যাচ্ছে। তোমার দিকে কেউ আঙ্গুল তুলে বলুক যে খারাপ মেয়ের স্বামী যাচ্ছে। তাই এই খারাপ জীবন নিয়ে আর বেঁচে থাকতে চায় না আমি। রাফি ঋত্যের মার বসিয়ে দিল। কি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? তবে আমাকে নিয়ে যাও। একা কেন এই পৃথিবী থেকে চলে যাবে? আজ তোমার খারাপ কাজের জন্য এই দেশের কিছু খারাপ ছেলেরা দায়ী। আমাদের মতো পুরুষের ব্যর্থতা নারীদের নিরাপত্তা দিতে পারিনি। নারীরা প্রতিটা পদে পদে নিরাপত্তাহীনতায় ভুগে। আমি তোমাকে নয়, আমি তোমার মনটাকে ভালোবেসেছি, যে জায়গা শুধু আমারই। আর আমি তোমাকে এই সপ্তাহেই বিয়ে করব। পরে একটা সময় সবাইকে জানালেই হবে। হয়তো তোমার ভাইয়া রাগ করবে, পরে ঠিকই মেনে নিবে। আর তোমার বিয়েতে এক আপুর সাথে পরিচয় করিয়ে দিব। দুনিয়ার আপন বলতে সে আপুটায়। এইসব শুনে রাজ বলতে শুরু করে, ঋত্য আর রাফি কই? তাদের শাস্তি আছে, ভাইকে রেখে বিয়ে করে নিল। আর তোমার সাথে কোনো কথা নেই। কথা বলবে না কেন? আমি কি করলাম? আমি বললাম কি করছো জানো না? তুমি কেন এতদিন বলনি তুমি অসুস্থ? জানো আমার অনেক কষ্ট হয়েছে। শোনো, আমি চাই তুমি ভালো ডাক্তার দেখিয়ে ফেলো। আমার বংশের প্রদীপ দরকার হবে না। আমার তুমিটাকে চাই, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়। আজ যদি আমার বড় কোনো সমস্যা হতো, পারতে আমাকে দূরে সরিয়ে দিতে। আমার কথা শুনে কাঁদতে শুরু করল। আমি বললাম, ওই পাগলি কাঁদছ কেন? আমার কাছে আস। কথাটা বলার আগেই আমি কারো সুখ অনুভব করলাম। শার্টটা কারো চোখের পানিতে ভিজে যাচ্ছে। বুঝতে পারলাম আজ বৃষ্টিপাত ভালোভাবেই হবে।
এ বৃষ্টি এ ভালোবাসার ভূমিকে নতুন রূপে সাজাতে চলেছে। হঠাৎ রাইসার কথা মনে পড়ল, আচ্ছা বাবাই কাউকে ধরে আদর দিলে কি হয়? ভালো হয় বাবাই? হঠাৎ আমার মনে হলো রাইসা কারো সাথে খারাপ কাজ করছে না তো। কথাকে বিষয়টা জানাতেই বলল, চল রাইসাকে সুন্দরভাবে জিজ্ঞেস করি। যে ভাবা সেই কাজ। রাইসাকে যে বললাম, মাম্মি তুমি সেদিন ওই কথা বলছো কেন? বাবাই কোনো কথা? তখন আমি বললাম, ওই যে বলেছিলে আচ্ছা বাবাই কাউকে আদর দিলে কি হয়? ভালো মনে হয় বাবাই। এই কথা? তখন রাইসা বলল, ও এই কথা। জানো বাবাই আমাদের পাশের রুমের দাদু থাকে না, ব্যাংকে চাকরি করে। সে দাদু আমাকে বলেছিল, আমাকে নিয়ে বলেছিল। অনেক মজা মনে হয়। আমাকে এইসব ভিডিও দেখিয়েছে, একটা মেয়ে আর একটা ছেলে খারাপ হয়ে কি যেন করছে। আমাকে বলছে আমি যেন তোমাকে না বলি, বললে তুমি নাকি আমাকে বকা দিবে। আমি জানি আমার বাবাই অনেক ভালো, আমাকে বকা দিবে না, তাই সেই দিন তোমাকে বলেছি। ঠিক করেছি না বাবাই? রাইসাকে নিয়ে আদর দিয়ে বললাম, আমার মাম্মিটা কি ভুল করতে পারে? এরপর সব আমাকে বলবে, তার আগে আমার আদর আমাকে ফেরত দাও। রাইসা আদর দিয়ে বলল, আমার লক্ষ্মী বাবাই। আমি রাইসাকে বললাম, মাম্মি আর ওই দাদুর কাছে যাবে না কেমন? আচ্ছা বাবাই। রাইসা টম অ্যান্ড জেরি দেখতে চলে গেল। আমি আর কথা দুইজনের দিকে চেয়ে আছি। কথার চোখে পানি। কথা চোখে পানি মুছে বলল, লোকটাকে বাবার মতো মনে করেছিলাম, আর সেই কিনা তার নাতির বয়সী মেয়ের সাথে। রাজ তুমি অন্য বাসা দেখো। পরের সপ্তাহেই অন্য একটা বাসা ঠিক করলাম অফিসের পাশেই। যাওয়ার আগে মনে মনে ঠিক করে নিলাম, নাইম চাচাকে কিছু কথা বলা দরকার। চাচার বাসায় নক করতেই চাচা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম চাচা। এমন সময় দেখলাম চাচার বড় মেয়ের 7 বছর বয়সী নাতনিটা নানু ভাই বলে দৌড়ে এসে উঠল। আচ্ছা চাচা, বেয়াদ বিনা নিলে একটা কথা বলি। হুম বাবা বলো। চাচা আপনার নাতনিটা না অনেক সুন্দর? আচ্ছা চাচা, আপনার নাতিকে কেউ যদি এই সময় খারাপ কিছু ভিডিও দেখায় আর বলে এমন কাজগুলো করলে ভালো হবে, তখন আপনার কেমন মনে হবে? জানেন পৃথিবীতে প্রতিটা মানুষই কারো না কারো আপনজন। ছোট্ট বেবিরা আমাদের কাছেই শিখবে, তাদের যদি আমরাই ক্ষতি করি কেমন হবে? বয়সে আপনার চেয়ে অনেক ছোট আমরা চলে যাচ্ছি, কখনো কোনো ভুল হলে ক্ষমা করে দিয়েন। এই বলে যখনই পা বাড়াবো তখনই লোকটা বলে উঠল, বাবা ক্ষমা করে দাও আমাকে, আমি অন্যায় করেছি। একটু হেসে বললাম, চাচা আপনার ভুল বুঝতে পারাটাই আপনার জন্য ক্ষমা। রুম থেকে বের হতেই দেখি রিত্ত আর একটা ছেলে কথার সাথে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই আমাকে সালাম করেই রিত্ত কান্না করে দিল। আমরা চলে যাচ্ছি। যদি কখনো কোনো অন্যায় করে থাকি রিত্তকে নিয়ে নিলাম, আমার মনের বাম পাশটায় রাফিকে নিলাম, আর যেন মনে হলো আমার পৃথিবীটা পরিপূর্ণ এক সুখ অনুভব করলাম। এ সমাজে নারীরা কোথাও সেফ নয়, ঘরের মেয়েদের সাবধানে রাখবেন, ছোট বাচ্চাদের একা কোথাও ছাড়বেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।